হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 8-এর স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশানের আজকের তোমাদের যে সাইকেল 1 সেকেন্ড উইকের লাস্ট ভিডিও বা সাইকেল 1-এর লাস্ট ভিডিও, যেখানে ইতিহাস এবং ভূগোল বিষয়ে আলোচনা করা হবে। তো দেখো, ইতিহাসে আমি বইটা পড়ছি, পড়ে সেখান থেকে কি কি বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো বলছি, তোমরা খাতায় নোট করবে আর সেই সঙ্গে যে প্রশ্ন দেবো তার উত্তরটা করে জানাবে। দেখো কি বলছে, একদম প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। আজকাল প্রায়ই শোনা যায় যে এই যুগটা বিজ্ঞানের যুগ। তাহলে বর্তমান যুগটা বিজ্ঞানের যুগ, এটা প্রায় শোনা যায়। অর্থাৎ রোজকার জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয়। এমনকি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগে আজও স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারো কারো মনে আসে। আমি নিশ্চিত তোমাদের অনেকেরই মনে আসে, কারণ ইতিহাস অনেকেরই প্রিয় বিষয় নয়। সত্যি যে ইতিহাস পড়ে কি লাভ হয় তা বোঝা মুশকিল। কেবল পুরনো দিনের কে কবে কি করেছে তার খতিয়ান, তার উপরে ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগেই, ফলে ঘটনার ফলাফলগুলো জানা। অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক, নানা রকম মতামত। যদি ঘটনাগুলো ও সেসবের ফলাফল জানাই থাকে, তাহলে কিসের এত তর্ক, তাই না? ইতিহাসে যে ঘটনাগুলো আমরা পড়ছি সেই ঘটনাগুলো তো অনেক আগে ঘটে গেছে, ফলে কি ঘটেছে সেটা সবাই জানে। তাহলে যে ঘটনাটা ঘটে গেছে, যার ফলাফলটা সবাই জানে, তাহলে সেগুলো নিয়ে এত তর্ক বিতর্ক হয় কেন, আর এত রকম মতামত আসেই বা কেন? যদি ঘটনাগুলো ও সেসবের ফলাফল জানাই থাকে, তাহলে কিসের এত তর্ক? একটু খতিয়ে দেখা যাক। তবে ইতিহাস বলতে খালি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজস্ব নীতির কথা পড়তে কেবলই তোমাদের একঘেয়ে লাগে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগত। দেখা যাক রবীন্দ্রনাথের এ বিষয়ে বক্তব্য কি। ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথের চোখে। ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথ কালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলেই ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল। একদল যদি বা যায়, কোথা হইতে আর একদল উঠিয়া পড়ে। পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরাজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। ভারতবাসী কোথায়? এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না, যেন ভারতবাসী নাই। কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তাহারাই আছে। সেই জন্য বিদেশের ইতিহাসে এই ধূলির ঝড়ের কথাই পায়, ঘরের কথা কিছু মাত্র পায় না। তাহলে দেখো, ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তিনি সেখানে ভারতবাসীর অভাব বোধ করছেন। তিনি সেখানে ভারতবাসীর কথা পাচ্ছেন না। যা কিছু পাচ্ছেন তা হলো বাইরে থেকে আসা কয়েকদল লোকের মধ্যে সিংহাসন নিয়ে টানা হেঁচড়া, মারামারি, কাটাকাটি। সাধারণ মানুষের দেখা নেই। কেবল যারা মারামারি কাটাকাটি করেছে যেন তারাই আছে। যে সকল দেশ ভাগ্যবান, তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজিয়া পায়। তার মানে তাদের দেশের ইতিহাসটা তাদের দেশবাসীর কথা বলে, যেটা কিনা আমাদের ইতিহাসটা আমাদের ভারতবাসীদের কথা বলে, এমনটা রবীন্দ্রনাথ মনে করছেন না। আমারও তাই মনে হতো, ভারতবাসী যেন নেই। বালককালে ইতিহাসই দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করাইয়া দেয়। আমাদের ঠিক তাহার উল্টা। দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। মামুনের আক্রমণ হইতে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোদ্গার কাল পর্যন্ত যে কিছু ইতিহাস কথা, তাহা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহেলিকা। তাহার স্বদেশ সম্বন্ধে
আমাদের দৃষ্টির সহায়তা করে না, দৃষ্টি আবৃত করে মাত্র। তাহা এমন স্থানে কৃত্রিম আলোক ফেলে যাহাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হয়ে যায়। ইতিহাস সকল দেশে সমান হইবেই, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। দেখো, ইতিহাস যে সব দেশে সমান হবে এই ব্যাপারটাকে রবীন্দ্রনাথ বলছেন কুসংস্কার। নাও হতে পারে, বিভিন্ন দেশের ইতিহাস বিভিন্ন রকমভাবে লেখা হতে পারে, কিন্তু অতি অবশ্যই সেই দেশের ইতিহাস পড়ে যেন শৈশবকাল থেকে সেই দেশের ছেলেমেয়েরা সেই দেশকে জানতে পারে, এটাই কিন্তু ইতিহাসের মূল লক্ষ্য। ঠিক আছে? যেমনটা দেখো, স্কুলে যখন কোনো অনুষ্ঠান তোমাদের হয়, আমি লক্ষ্য করে দেখেছি যে শিক্ষক মহাশয়রাই শুধু বক্তব্য রাখেন। যখন কোনো অনুষ্ঠান হয় শিক্ষক মহাশয়রাই সঞ্চালন করেন সব কিছু। ফলে অনেক অনেক ছেলে মেয়ে মনে করে, আরে এটা তো শিক্ষকদের অনুষ্ঠান, এটা তো আমাদের নয়। তারা তাদের কথা শুনতে চায়। তাই আমি অবাক হয়ে দেখেছি, যখন কোনো অনুষ্ঠানের সঞ্চালনা কোনো ছাত্র বা ছাত্রী করছে, তখন সেই অনুষ্ঠানে অন্যান্য ছেলেমেয়েরা আরো বেশি করে অন্তর্ভুক্ত হচ্ছে। তাদের মনে হচ্ছে হ্যাঁ, এটা তাদেরই অনুষ্ঠান। যখন কোনো ছাত্র কোনো বিষয়ে বক্তব্য রাখছে, তখন ছেলেমেয়েরা আরো অনেক বেশি মন দিয়ে শুনছে, কারণ সে তাদের প্রতিনিধি, তাদের কথা বলছে। হ্যাঁ, আমাদের তো কথা থাকবে, শিক্ষক মহাশয়দের কথা থাকে। যখন সেই অনুষ্ঠান আসবে তখন অবশ্যই আমরা কথা বলবো। তাই ছাত্রদের কোনো অনুষ্ঠানে আমি নিজে দেখেছি, এটা আমার অভিজ্ঞতা, আমি বলছি। ঠিক তেমনই রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন যে কোনো দেশের ইতিহাস যদি সেই দেশের মানুষের কথা বলে, তাহলে কিন্তু সেই দেশের মানুষের পক্ষে সুবিধা হয় ইতিহাস পড়ে তার স্বদেশকে জানতে পারা। আচ্ছা, দেখো এবারে তারপরে পড়ছি। ভালো করে পড়লে দেখতে পাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা নেই, বরং সেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করছেন। সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠছে তা হলো ভারতের ইতিহাস কে বা কারা লিখবে, বিদেশি ঐতিহাসিক নাকি ভারতীয়দের নিজেদের লিখতে হবে তাদের ইতিহাস। রবীন্দ্রনাথের বেশ কিছু বছর আগে একই রকম প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, না জানলে আর রক্ষা নেই। কিন্তু কেন রক্ষা নেই? কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা? আজ যা দেখা যাচ্ছে, যা ঘটছে, এক কথায় এই আজ অর্থাৎ বর্তমানটা এসেছে ইতিহাস থেকে। অর্থাৎ যা কিছু ঘটে গেছে সেটা ইতিহাস, যেটা একটু আগে হয়ে গেছে সেটা ইতিহাস, একটু আগে যেটা ঘটেছে সেটা ঘটেছে বলেই বর্তমানটা আমার কাছে একটা কোনো রকম ভাবে ধরা পড়ছে, ঠিক কি না? এই যে আমি বর্তমানটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তটাকে দেখতে পাচ্ছি, এটা এরকম কেন? এটা এরকম কারণ এর আগে যে ঘটনাটা ঘটেছে সেটা ওই রকম ছিল বলে এটা এরকম। ঠিক আছে? অর্থাৎ বর্তমানের উপরে অতীতের একটা প্রভাব বা ইতিহাসের একটা প্রভাব থেকে যায় বা সব সময়ের জন্য থাকে। অর্থাৎ বর্তমান কেমন হবে তা ঠিক হয়ে যায় অতীত থেকেই। বর্তমানের নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকে। সেই নেকড়ে ও ছাগলছানার গল্পটা মনে আছে? ছাগলছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরেছে। ছাগলছানা যত জানতে চায় তার কি দোষ, নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি কি অপরাধ করেছিল। নেকড়ের যুক্তি ছিল ছাগলছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি পেতে হবে। অর্থাৎ ছাগলছানার প্রতি নেকড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে। আবার নেকড়ের জায়গায় বসানো যাক ভারতে ব্যবসা করতে আসা কোনো নীলকর সাহেবকে, আর ছাগলছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে। প্রায় সবসময় দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষির টাকা ধার আছে, সেই ধার বংশগত ধারে পরিণত হতো, ফলে চাষিকেও নীল চাষ করে যেতে হতো। যুক্তিটা একই, তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে। তাহলে ফল যখন ভোগ করতেই হবে,
তখন পূর্বপুরুষের করা কাজের ক্ষতি আমার জানা দরকার, তাই ইতিহাস পড়তে হবে। একটা গল্প ছিল এরকম, নেকড়ে বাঘ একটা ছাগলছানাকে ধরেছে, তার মানে মূল কথা হলো তাকে খাবে, শিকার করবে, নিজের পেট ভরাবে। আর ছাগলছানা প্রশ্ন করছে, কেন তুমি এমনটা করছো, আমার সাথে আচরণ কেন এমনটা হচ্ছে? তো তখন সে তার যুক্তি দিচ্ছে, তোমার বাবা এই করেছিল, তোমার ঠাকুরদা এই করেছিল, আর তাই জন্য তোমার সেই ফলটা ভোগ করতে হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে একটা ঘটনা যখন কোনো ঘটে তখন আগে থেকে তার কোনো যোগসূত্র রয়েছে। যেমন নীল চাষ যখন করা হতো তখন নীল চাষিরা কি করতেন না, নীলগড় সাহেবদের কাছ থেকে অগ্রিম টাকা নিতেন, আগে থেকে টাকা নিতেন, এবং সেই টাকার বিনিময়ে কতদিন চাষ করবেন তার একটা মোটামুটি চুক্তি করে নিতেন, যে আমরা এতদিন ধরে নীল চাষ করব। কিন্তু সেই টাকা শোধ দেওয়া হয়ে গেলে তখন ওই চুক্তির আর কোনো যৌক্তিকতা থাকে না, চুক্তি বাতিল হয়ে যায়। কিন্তু বিশেষ কায়দায় বিশেষভাবে নীলকর সাহেবরা এমনভাবে চলতেন যে ওই টাকা আর কখনোই শোধ হতো না। বাবা যে ধার করে গেছে সেই ধারের বোঝা ছেলেকে টানতে হতো, এবং বলা হতো তোমার বাবা ধার করেছিল সেটা শোধ হয়নি, তাই তুমি চাষ করো, সেটা শোধ করো। তো এইখানটায় প্রশ্নটা হলো এই যে ছেলে কিংবা নাতি যে জানে না তার বাবা কিংবা তার দাদু কিভাবে কত টাকা ধার করেছিল, কত টাকা মিটিয়েছে, কিছুই জানে না, শুধু এটুকু জানে ধার আছে, আমাকে চাষ করতে হবে। তাহলে যদি আমি সঠিক হই বা যদি আমার মধ্যে যুক্তিবাদী মন থাকে, আমি অতি অবশ্যই জানতে চাইবো কে ধার করেছিলেন, কত টাকা ধার করেছিলেন, কত টাকা শোধ হয়েছে। আর এটা যখনই জানতে চাইবো তখন আমাকে পুরনো নথি খুঁজে বার করতে হবে, আর সেটাই হলো ইতিহাস। ওকে, নেক্সট। তারপরে আর একটা ঘটনা ঘটতে পারে। ধরা যাক নেকড়ে একজন যুক্তিবাদী, তাহলে ছাগলছানা যদি তার ইতিহাস ঘেঁটে দেখাতে পারে যে নেকড়ের যুক্তি ঠিক নয়, তাহলে নেকড়ে হয়তো তাকে ছেড়েও দিতে পারে। অর্থাৎ ইতিহাস ঘেঁটে আবার দোষও কাটানো যায়, নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায়। তার মানে ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেকড়ে যেমন ছাগলছানার উপর অত্যাচার করতে পারে, তেমনি ছাগলছানাও ইতিহাস ঘেঁটে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ, বা সে আদপেই ওই বংশের ছাগল নয়, নেকড়ের ভুল হয়েছে। অর্থাৎ আমি ইতিহাস পড়ে আমার প্রতি কারোর আচরণটাকে বদলানোর যুক্তি খুঁজে পেতে পারি। আবার একবার নেকড়ের জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসককে বসানো যাক, আর ছাগলছানার জায়গায় সাধারণ ভারতীয় জনগণ ধরা যাক। ব্রিটিশ শাসক ভারতে উপনিবেশ তৈরি করার যুক্তি দিল, ভারতবাসী তো অসভ্য, তাদের দেশে শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি, আর ব্রিটিশরা সভ্য, তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। তার জন্য ভারতে ব্রিটিশ শাসন কায়েম করা দরকার। এই যুক্তির নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। তাহলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয়েছিল কেন? মূলত ব্রিটিশরা এখানে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। মুঘল সাম্রাজ্যের শেষের দিকটা থেকে তারা মূলত এখানে ব্যবসা করার অধিকার পায়। তো ব্যবসা করতে করতে তারা এখানকার শাসনভার কিভাবে তুলে নিল নিজের হাতে। তাদের মূল লক্ষ্য অবশ্য ছিল এখান থেকে যত বেশি সম্ভব আমরা সম্পদ লুটে নিয়ে যেতে পারি বা সম্পদ নিয়ে যেতে পারি, সেটা ব্যবসার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। কিন্তু তার জন্য যুক্তি দরকার যে আমি কেন ব্যবসা করতে এসে এই দেশের রাজায় পরিণত হব, বা আমার হাতে সেরকম ক্ষমতা দেওয়া হবে কেন? তার যুক্তি হলো ভারতবাসীরা অসভ্য, ভারতবাসীরা বিজ্ঞান জানে না, ভারতবাসীরা কুসংস্কারে আচ্ছন্ন, তাদের সভ্য করা দরকার, তাদের উন্নত করা দরকার। ব্রিটিশরা সভ্য জাতি, উন্নত জাতি, তাই তাদের কর্তব্য হলো ভারতবাসীকে শাসন করা। এই ছিল ওদের যুক্তি। কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না। তারাও পাল্টা বলল, কে বলেছে আমরা অসভ্য? তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো, আর্যভট্ট থেকে চৈতন্যদেবের কথা এলো,
আর সেসবের ফলে প্রমাণ করা হলো যে ভারতেও সভ্যতা ছিল। সেই সভ্যতা ব্রিটিশ সভ্যতার থেকে খাটো নয়, তাই ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বাড়ানোর দরকার নেই। এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল তা কিন্তু ইতিহাস থেকেই। তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেঁটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার যুক্তি দিচ্ছে, তেমনি পাল্টা যুক্তিও তারা বুঝবে। অর্থাৎ ইতিহাস শুধু রাজা সম্রাটদের নাম, সাল, তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়। ইতিহাসের মধ্যে মিশে আছে নানান যুক্তিতর্কের খতিয়ান। ইতিহাসের সাক্ষ্য হাজির করে নিজের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক করা যায়। তার জন্য দরকার ইতিহাস জানা। তাহলে কেন এখনো স্কুলে ইতিহাস পড়ানো হয় তার আন্দাজ পাওয়া গেল? পেয়েছ আন্দাজ কিছুটা? এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ঘটনা আর তার ফলাফল যখন জানাই আছে, তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক? আবারও রবীন্দ্রনাথের লেখাটা ফিরে পড়া যাক। সেখানে রবীন্দ্রনাথ বলছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয়, তাই সাবেক ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ ভারতের ইতিহাস মূলত যদি আমরা পড়তে যাই, দেখি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের ইতিহাস পড়ানো হয়। এখন বিদেশি যে ব্যক্তি ভারতবর্ষের ইতিহাস লিখছেন, তিনি তার দেশের ইতিহাস দ্বারা প্রভাবিত। তিনি তার দেশের ইতিহাস, তার দেশের ঐতিহ্যের সঙ্গে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্যকে তুলনা করছেন। সেই তুলনামূলক আলোচনা থেকে যখন ভারতবর্ষের ইতিহাস লেখা হচ্ছে, সেখানে কিন্তু ভারতবর্ষের মূল ইতিহাস আসছে না। আর তাছাড়া ভারতবাসী যে ভাষায় কথা বলে, যেভাবে ভাবনা চিন্তা করে, একজন বিদেশি লোক সেই ভাষায় কথা বলেন না, সেইভাবে ভাবনা চিন্তা করেন না, ফলে তার পক্ষে ভারতবর্ষের ইতিহাস লেখাটা কখনোই সম্পূর্ণ হয়ে উঠতে পারে না। এটাই ছিল রবীন্দ্রনাথের মূল বক্তব্য। সেখানে রবীন্দ্রনাথ বলছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয়, তাই সাবেক ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কারণ ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস আলাদা। অর্থাৎ দ্বিতীয় জরুরি প্রশ্নটা হলো ইতিহাস কে লিখছে বা কে খুঁজছে। আবারও বঙ্কিমচন্দ্রের কথায় ফেরা যাক। বাঙালির ইতিহাস চাই বললেই তিনি থেমে থাকেননি, তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা, তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই। আর সেই বাঙালিকে বঙ্কিমচন্দ্রের মতে আমি তুমি যে পারবে সবাই। আমি তুমি যে পারবে সবাই। এর থেকে বোঝা যাচ্ছে যে কেন এই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয়। কোনো ঘটনাকে দেখার ভঙ্গি বদলে গেলেই ঘটনা ও তার ফলাফল নিয়ে নানা মতামত তৈরি হয়। সেই যে একরকম ছবি হয়, যাকে নানা কোণ থেকে দেখলে নানা রকম ছবি দেখা যায়। আসলে একটাই ছবি, কিন্তু তার মধ্যে রয়েছে আরো নানা ছবির উপাদান। ঠিক তেমনি মূল ঘটনা ও তার ফলাফল জানা, তবুও কেন ওই ঘটনা ঘটলো, তার ফলাফল কি হলো তা নিয়ে এত তর্ক বিতর্ক। অর্থাৎ ইতিহাসের ঘটনাটা আগে ঘটে গিয়েছে, পরে আমি সেটার দিকে দেখছি, তাকে বিশ্লেষণ করছি, কেন এমন ঘটলো, কি করে এমন ঘটলো। আর যিনি বিশ্লেষণ করছেন তিনি তার নিজের মতো করে, নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তার বিশ্লেষণ করছেন, ফলে মতপার্থক্য চলেই আসে। তারপর অতএব প্রথম প্রশ্ন দুটোর উত্তর পাওয়া গেল। প্রথম প্রশ্ন দুটোর উত্তর কি পাওয়া গেল না, প্রথম প্রশ্ন ছিল যে এত তর্ক বিতর্ক কেন ঘটে যাওয়া ঘটনা নিয়ে। তার উত্তর হলো বিভিন্ন দেশের ইতিহাস বিভিন্ন, তাই যিনি ইতিহাস লিখছেন তিনি তার নিজের দেশের ইতিহাস দ্বারা প্রভাবিত হন। আর দ্বিতীয় প্রশ্ন হলো ইতিহাস কে বা কারা লিখবে না নিজ জাতি। বাঙালির ইতিহাস লিখতে গেলে লাগবে বাঙালিকে। সেই বাঙালিকে বঙ্কিমচন্দ্রের মতে তুমি আমি সে যে পারবে সেই। অতএব প্রথম প্রশ্ন দুটোর উত্তর পাওয়া গেল। শুধু বাকি একটাই কথা, এই যে বঙ্কিম বলেছেন আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব, এই কথাটা শুনতে বেশ ভালো,
তবে যে সমাজে একটা বড় অংশ লোক লেখাপড়ার আওতায় পড়েন না, তারা কিভাবে তাদের ইতিহাস লিখবেন? তাহলে কি সবার হয়ে ইতিহাসটা শেষ পর্যন্ত আমিই লিখব? যদি লেখাপড়া জানা নিরিখে বলতে হয়, তাহলে সেই কাজটা সবার হয়ে আমাকেই করতে হবে। সেটা করতে গিয়ে তাহলে আমি যেভাবে সবাইকে দেখছি সেটাই লেখা হবে, অর্থাৎ আমার বিচার অনুযায়ী লেখা ইতিহাস হয়ে উঠবে আমাদের ইতিহাস। ঠিক সেই কারণেই ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। তাই সেখানে সিধু কানহু ছাড়া সাঁওতাল বিদ্রোহে যোগ দেওয়া মানুষদের নাম বিশেষ জানা যায় না। মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না। খালি বলা হয় হাজার হাজার সাঁওতাল বা হাজার হাজার সাধারণ মানুষ, অর্থাৎ নাম নয়, শুধু সংখ্যা দিয়ে বোঝানো হয় সেই মানুষগুলোকে। কেন এমন হয়? কারণ যিনি বা যারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিখেছেন, তাদের চোখে কেবল সিধু কানহুর নামই যথেষ্ট। মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুই জরুরি, তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা। বাকি যারা, তারা তো কেবল হাজার হাজার মানুষ, তাদের আলাদা করে নাম জানার দরকার নেই। আছে কি? কি মনে হয় তোমাদের? আমি তো লিখছি সবার ইতিহাস, সাধারণ মানুষের ইতিহাস, তাহলে সবার নাম জানার প্রয়োজন আছে কি না? আছে, কিন্তু নেই কেন? সবার নাম তাহলে ইতিহাসে পাই না কেন? পাই না কারণ ইতিহাস লিখবে কে? বঙ্কিমচন্দ্র বলছেন যে কেউ, যে পারবে সে লিখবে। এখন এই দেশে বেশিরভাগ অংশটাই পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা সময় তো ছিল না, সাক্ষরতা হার খুবই কম। তা যিনি লিখতে পারবেন তিনি লিখবেন, তিনি তার মতো করে অন্যের কথা লিখবেন। তাই তার চোখে যে নামগুলো গুরুত্বপূর্ণ বা তার চোখে মনে হয়েছে যে যারা এই কাজটি করছেন মূলত তাদের নামটাই আসছে, আর বাকি সবই হাজার হাজার মানুষ। অর্থাৎ সবার কথা কিন্তু ইতিহাসে আনতে পারা বেশ কষ্টকর। তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরা লিখলেই যে সব সমস্যা মিটে যাবে তা কিন্তু নয়। অর্থাৎ বিদেশি এসে আমাদের দেশের ইতিহাস লিখছে, আমাদের দেশের ইতিহাস আমরা পাচ্ছি না এটা বলে চেঁচামেচি করেও যখন আমি আমার নিজের দেশের লোককে দিয়ে লেখাবো, তখনও যে সমস্যা মিটবে তা নয়। আমার নিজের দেশের লোক আমার ইতিহাস লিখলে সমস্যা পুরোপুরি সমাধান হবে না। সবসময় যিনি বা যারা লিখছেন তিনি বা তাঁরা যেভাবে কোনো ঘটনা দেখছেন বা বুঝছেন সেভাবেই লিখছেন ইতিহাস। আর ব্যক্তি বদলে গেলে যেহেতু দেখার চোখ ও মন বদলে যায়, তাই একই ঘটনা ও তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজার, নয়তো খালি কতগুলো ঘটনা আর তার ফলাফলের খতিয়ান হয়ে থাকতো। তা হয় না বলেই ইতিহাসের মধ্যে টান থাকে। ইতিহাস নিয়ে টানাটানিও চলে সেই জন্য। নিজের বা নিজেদের যুক্তি যে ঠিক তা প্রমাণের জন্য ইতিহাস ধরে দড়ি টানাটানির লড়াই চলতেই থাকে। বলে এখানে একটা 4 পৃষ্ঠার একদম শেষের ছবি দিয়েছে, দেখো কি বলছে ছবিতে। 19বিংশ শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করত। সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল। এই ছবিটি চীনের ক্যান্টন প্রদেশে ইউরোপীয় ফ্যাক্টরির ছবি। মূল রঙিন ছবিটি উইলিয়াম ড্যানিয়েলের আঁকা। এই ধরনের ছবিগুলো ইতিহাসের উপাদান হিসাবে খুব গুরুত্বপূর্ণ। কেন, কিভাবে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা এই পরের যে 2-1 পৃষ্ঠা আছে সেখানে পড়তে পারবো, জানতে পারবো ও বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম 4টে পৃষ্ঠা পড়লাম। প্রথম 4টে পৃষ্ঠা থেকে আমাদের মনে কি কি ধারণা এলো সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে যে প্রশ্ন দেবো সেখানে বেশ কিছু প্রশ্ন থাকবে, আর বাকি অর্ধেক প্রশ্ন থাকবে ভূগোল থেকে। সেগুলো তোমরা অতি অবশ্যই উত্তর করে আমাকে পাঠাবে। আর একটি মাত্র উত্তর জমা দাও, একাধিক উত্তর জমা দিও না। এবং যারা আমার নেটওয়ার্কে আছো
আমি তাদেরকেই বলবো অতি অবশ্যই তোমরা মিস করবে না, তোমরা কিন্তু উত্তরটা দেবে। যারা নেটওয়ার্কের মধ্যে নেই তারা উত্তর দিল বা না দিল তাতে খুব একটা সমস্যা আমার নেই, কারণ তারা প্রিপারেশান নিচ্ছে না। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ নেটওয়ার্কের মধ্যে থেকে তারা অতি অবশ্যই আমাকে রেসপন্স জানাবে সপ্তাহের শেষ হওয়ার আগেই। যদি পরবর্তী গুগল মিটিংয়ের আগে পর্যন্ত আমি সবগুলো রেসপন্স না পাই আমি কিন্তু কড়া স্টেপ নেব। ঠিক আছে, চলো ইতিহাস শেষ হলো, এবারে ভূগোল।